দর্শক আমন্ত্রণ সব খবরে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় পৌঁছালে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এর মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করেছিল। রেল লাইনে বসে অপেক্ষারত যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলে নিহত হয় এক শিশু, 2 নারী ও 2 পুরুষ। এর মধ্যে 3 জন একই পরিবারের। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির শেষে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। শুক্রবার সকাল থেকে বাস টার্মিনালে বেড়েছে তাদের ভিড়। যাত্রীরা বলছেন, পথে ভোগান্তি হয়নি, স্বস্তিতেই এসেছেন রাজধানীতে। যাত্রাপথে বড় কোনো যানজট না থাকায় সময় মতো পৌঁছেছেন সবাই। সব মিলিয়ে ভালোভাবেই ফিরতে পেরে খুশি। তবে অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া আদায়ের। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়েও একই বিড়ম্বনার শিকার তারা। মানিকগঞ্জ থেকে এসেছি। না, অনেক ভিড় এই আর কি। নর্মালি তো দেখা যায় যে 7-8 ঘন্টা বা 10 ঘন্টা লাগে মিনিমাম বা ম্যাক্সিমাম আর কি। তো এখন দেখা যাচ্ছে যে আজকে প্রায় সেই কালকে রাতে 8টার দিকে বাসে ওঠা হয়েছে, এখন আসলাম এই মাত্র, প্রায় 15-16 ঘন্টা রাস্তায়। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন ট্রেনের যাত্রীরা। শুক্রবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে ঢাকায় ফিরতে শুরু করেন যাত্রীরা। স্টেশনে যাত্রীদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীরা বলছেন, কেউ কেউ ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেয় অফিসে যোগ দিতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে সম্ভাব্য ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা। এদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। শুক্রবার সন্ধ্যায় বরিশাল নদী বন্দর এলাকায় রাজধানীমুখী মানুষের ঢল নামে। কোনো লঞ্চে জায়গা খালি নেই। লঞ্চের ডেক, কেবিন সব জায়গাতেই ঠাসা মানুষ। যাত্রীরা বলছেন, বরিশাল থেকে ঢাকামুখী বাসে অতিরিক্ত ভাড়া দাবি করা হচ্ছে, ফলে অনেকেই ভিড় করছেন লঞ্চ ঘাটে। শুক্রবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 9টি লঞ্চ ছেড়ে আসে। যাত্রা নিরাপদ করতে বন্দর এলাকায় বিআইডব্লিউটিএ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদারকি করেন। যশোরের ফতেপুরে নারাইল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড হয়েছে। এতে কেউ হতাহত হননি। বাস যাত্রীরা জানান, শুক্রবার বিকেল 4টার দিকে মনিহার কাউন্টার থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফতেপুরে পৌঁছালে চলন্ত বাসে আগুন ধরে যায়। বাসটিতে 60 জন যাত্রী ছিলেন। আগুনের সূত্রপাত বুঝতে পেরে চালক দ্রুত যাত্রীদের নামিয়ে দেন। এরপরই বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে দেশের বিভিন্ন স্থানে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। চট্টগ্রাম ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল, অকটেন, মোবিল ও এলপিজি গ্যাস জব্দসহ জরিমানা করা হয়েছে। এছাড়া শেরপুরে আবাসিক ভবনের নিচের ট্যাঙ্কে জ্বালানি তেল মজুত রেখে বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে একজনকে। পাশাপাশি মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কের পাশে একটি নামহীন টিনশেড ঘর। সেই ঘরের পেছনেই টিনে ঘেরা বিশাল খোলা জায়গায় ড্রামে মজুদ রাখা হয়েছিল হাজার হাজার লিটার ডিজেল, মোবিল ও অকটেন। 2টি মোটর দিয়ে তা গ্রাহকদের সরবরাহ করা হতো। চট্টগ্রামের বিমানবন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সন্ধান মেলে 30টি ড্রামে ভরা 4600 লিটার ডিজেল, 200 লিটার মোবিল ও 20 লিটার অকটেন। প্রায় 6000 লিটার জ্বালানি তেল জব্দ করে প্রশাসন। এছাড়াও ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহার হওয়া 3টি পাম্পও জব্দ করা হয়। টাইপ অফ গুদাম ঘর আর কি, সাইডে আর কি দোকান, ওই জায়গায় আর কি ওইখানে অভিযান করে দেখা গেল যে ওইখানে প্রায় 30 প্রায় না আর কি 30 বেল প্রায় 6000 লিটার তেল পাওয়া গেল। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করত। এরকম না, এর কারণে তো ফার্মগুলোতে তেল পায় না। যেমন আমি বাইক চালাই, আমি অকটেন পাই না, বাইক বারও করতে পারি না। আপনারা যত অভিযান করবেন একটাতে করলে হবে না, আপনারা অভিযান সবগুলোতে চলমান থাকতে হবে। পদ্মা মেঘনা যত গাড়ি আছে এরা দিয়ে যায়, এদেরকে এরা রাখিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও ও রুস্তমপুর এলাকায়ও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে এলপিজি গ্যাস ও অতিরিক্ত অকটেন, পেট্রোল মজুদের দায়ে 2 প্রতিষ্ঠানকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। এদিকে শেরপুরের গোপালবাড়ি এলাকায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। আবাসিক ভবনের নিচে 25,000 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্কে ডিজেল মজুদের সন্ধান মেলে।
আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুত করার দায়ে ওই ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। আবাসিক ভবনের নিচতলা যে এই ডিজেল কেরোসিনের ব্যবসাটা করতেছি, এটি আসলে আমার একটা ভুল। কাগজপত্রগুলো তারা আমাদেরকে জমা দিয়েছেন, আমরা সংশ্লিষ্ট অফিসে আমরা সেটা ক্রস চেকিং করে আমরা ফার্দার ব্যবস্থা গ্রহণ করব। পরে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। জ্বালানি সংকটে বন্ধ রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। যে কয়েকটি স্টেশনে জ্বালানি মিলছে তাতে গ্রাহকদের দীর্ঘ লাইন। কয়েক ঘন্টা অপেক্ষার পর রেশনিং পদ্ধতিতে মিলছে তেল। স্টেশনের কর্মকর্তারা বলছেন জ্বালানি সংকটের কারণে ডিপো থেকে রেশনিং করায় আগের তুলনায় তেল পাচ্ছেন কম। আবার অনেক পাম্পে তেল বিক্রি হচ্ছে বোতলে, গ্যালনে। তেল সংকট নিয়ে আতঙ্ক আর ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা। এদিকে তদারকিতে সকল জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পাশাপাশি অবৈধ মজুতদারি বন্ধে তথ্য প্রদানকারীর জন্য পুরস্কার ঘোষণা করা হবে, জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। পুরীবাগের পাম্পটিতে জ্বালানি তেল মিলছে সকাল থেকেই, তাই এখানে যানবাহনের দীর্ঘ সারি ছাড়িয়েছে কাঁটাবন পর্যন্ত। সরকার বলছে সংকট নেই, কিন্তু তেলের জন্য অপেক্ষার কারণ বুঝতে পারছেন না গ্রাহকরা। 6:30 এসে এখনো তেল এই অবস্থা। এখন যদি 10 লিটার তেল দেয়, তেল গাড়ি চালাবো কেমনে? আর প্রতিদিন তো সিরিয়াল 4 ঘন্টা দেওয়া সম্ভব নয়। এখানকার গ্রাহকরা অনেকেই রাজধানীর অন্যান্য স্টেশনগুলো ঘুরে এসেছেন। জ্বালানির জন্য এখানে তাদের অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছে। তেল যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আমরা কেন এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় রয়েছি? সরকার বলে তেল আছে, কিন্তু 50% পাম্পই দেবো। এখন সবগুলো পাম্পে যদি দিত তাহলে এত ভিড় হতো না। নীলক্ষেতের পথের বন্ধু ফিলিং স্টেশনে দেখা গেল যানবাহনের পাশাপাশি বোতল, গ্যালনের জট। এসবে করেও অনেকে নিচ্ছেন জ্বালানি তেল। যমুনার ক্যামেরা দেখেই লুকানোর চেষ্টা। একটা সময় আর রাগঢাক না করেই প্রকাশ্যেই নেওয়া শুরু হলো জ্বালানি তেল। জেনারেটরের জন্য থানা পারমিশন আছে, এখানে আমরা বাধ্যতামূলক দিতেই হবে, যেহেতু নাকি এটা পারমিশন আছে থানার। বইয়ের দোকানের জেনারেটর চালানোর কথা বলে একজন গ্যালনে নিলেন জ্বালানি তেল। তাকে অনুসরণ করি আমরা। দোকানের কর্মচারীদের দাবি, নিউ মার্কেট থানা পুলিশের অনুমতি নিয়েছেন তারা। ডিজেল নিতে হইব, আমি বললাম অকটেন দেন, ডিজেল নিতে হইব। দু একটি স্টেশনে জ্বালানি তেল মিললেও বেশিরভাগ স্টেশনে ছিল বন্ধ। সেসবে তেল নেই সাইনবোর্ড ঝুলছে। কর্মচারীরাও বলছেন ডিপো থেকে তেলবাহী ট্যাঙ্কার এখনো এসে পৌঁছায়নি। কখন পৌঁছাবে জানেন না তারা। কালকে ডিপো বন্ধ গেছে, তেল আসে নাই। আজকে ডিপো থেকে গেছে, তেল আসলে আবার বুধবার গেছিল, এরপরে আর দেয় না। তেলে আসে না, তেল আইলে এসে দিব। মোটরসাইকেলে 5 লিটার, ব্যক্তিগত গাড়িতে 10 লিটার হিসেবে রেশনিং করা হচ্ছে পাম্পগুলোতে। ডিপো থেকেও রেশনিং করেই পাম্পগুলোতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। যে চাহিদা আছে সেই চাহিদার উপর ভিত্তি করে দিচ্ছে, কিছুটা রেশনিং করতেছে ওখানেও। তেলের স্বল্পতা সেটা তো কিছুটা তো ন্যাচারালি আছে, সেজন্যই তো আপনার মনে করেন আপনার রেশনিংটা করা। দৃশ্যমান এমন সংকটের মধ্যেও সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে জ্বালানি তেলের সংকট নেই। তবে কিছু পাম্প মালিক ও ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের ভিড় ছিল। অনেক জায়গায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। রংপুর বিভাগের বেশিরভাগ পাম্পেই তেলের সংকট। 70 ভাগেরও বেশি পাম্পে পাওয়া যাচ্ছে না অকটেন পেট্রোল। তবে খোলা বাজারে 3 থেকে 4 গুণের বেশি দামে জ্বালানি তেল বিক্রির খবর পাওয়া গেছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিআরটিসি সহ অন্যান্য বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রংপুরের সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে যাত্রীরা। এ সময় দুই পাশের কয়েকশো যানবাহন আটকা পড়ে। শুক্রবার রাত 10:30টায় নগরীর মডার্ন মোড়ে অবরোধ করে যাত্রীরা। এ সময় তারা অভিযোগ করে সরকার নির্ধারিত 870 টাকার ভাড়া বিআরটিসি সহ বিভিন্ন বাস 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আদায় করছিল। সকাল থেকে এ নিয়ে উত্তেজনা চলছিল মডার্ন মোড় এলাকায়। পরে বিক্ষুব্ধ জনতা এর প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, এ বিষয়ে প্রশাসন নির্বিকার। পরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
গাড়িওয়ালারা যেভাবে সিন্ডিকেট শুরু করছে 500 টাকা 700 টাকার ভাড়া 800 টাকার ভাড়া 2000 টাকা পর্যন্ত দিচ্ছে। আমরা আন্দোলন করব, আমরা আন্দোলন ছাড়বো না, রাজপথ ছাড়বো না। আমরা ঢাকার উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে 870 টাকা করে ভাড়া, তো কোনো ভাবেই যেন 870 টাকার বেশি না নেওয়া হয় সেটি আমরা নিশ্চিত করছি, এবং যাত্রী সাধারণ যারা আছে তারা যেন আর কোনোভাবে কোনো দুর্ভোগের শিকার না হন। সরকারি যে চার্ট রয়েছে রুট ভিত্তিক, সেই চার্ট ভিত্তিক ভাড়া যাতে এনশিওর করা হয়, এর জন্য আমরা প্রশাসন এবং পুলিশ একসাথে কাজ করছি। ঐক্যবদ্ধভাবে সকলে দেশের জন্য কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সমাজের একটি অংশ নয়, বরং সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে ভালো থাকাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় এসব কথাই বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। আজকের প্রধান অতিথি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির এই আলোচনা সভা, যেখানে প্রধানমন্ত্রী হবার পর প্রথম দলীয় কোনো কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন বিএনপির চেয়ারপারসন প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম। আলোচনায় বিশিষ্টজনরা তুলে ধরেন স্বাধীনতা দিবসের তাৎপর্য ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকার কথা, আর দলের নেতারা কথা বলেন সমসাময়িক প্রসঙ্গে। আজকে 55 বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব শুরু করেছেন নতুন বাংলাদেশ গড়ার সেই লড়াইয়ে যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ, এবং সেখানেই আমাদের সাফল্য। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। সংবিধানের প্রস্তাবনায় 24 এবং 71 একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, 71 কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচাইতে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কৃতজ্ঞতা জানান মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি। বলেন, অতীতে যেভাবে জিয়াউর রহমানকে খাটো করা হয়েছে তা থেকেই প্রমাণিত হয়েছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য এক চরিত্র তিনি। তবে আলোচনা সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। 1972 সালে প্রথম প্রকাশিত জিয়াউর রহমানের লেখা একটি জাতির জন্ম শীর্ষক নিবন্ধের উদাহরণ তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। সে সময় প্রকাশিত লেখা নিয়ে কেউ আপত্তি তোলেননি বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি জিয়াউর রহমান। এই প্রবন্ধের মাধ্যমেই আমরা জানতে পারি যে স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম একটি বাংলাদেশের স্বপ্ন বহুদিন যাবৎ শহীদ জিয়ার মনে শহীদ জিয়া লালন করছিলেন। এই প্রবন্ধটি প্রকাশিত হওয়ার পরে কারো পক্ষ থেকেই আমরা কোনো রকম এমন কিছু আপত্তি বা এমন কিছু কথা পাইনি যা এই প্রবন্ধ বা লেখাটিকে কন্ট্রাডিক্ট করে। আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে বলেও জানান তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটিই হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। মিলনায়তনের ভেতরে যখন স্বাধীনতা দিবসের আলোচনা চলছে, বাইরে তখন বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নিজেই তাদের একটি অংশের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
5 আগস্টের আগে ও পরে পুলিশ সহ অনেক মানুষ নিহত হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি আলী হোসেন ফকির। শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। আইজিপি আরও বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে এটি ঠিক নয়, এতে সবারই ক্ষতি হয়। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমানে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশও অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রত্যেকটা জিনিসের যা হবার সেটাই হবে, এর বাইরে আমার আর কোনো বক্তব্য নেই। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশে খুন করা হয় পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। কিলিং মিশনে অংশ নেয়া 2 শুটার লোপন ও কাল্লুকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড। গত 17 নভেম্বর প্রকাশ্যে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা কিবরিয়াকে। 3 শুটারের মধ্যে ঘটনার দিন একজনকে আটক করে স্থানীয়রা। পলাতক লোপন ও কাল্লুকে বৃহস্পতিবার মধ্যরাতে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব 4। সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে তারা কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর 4 স্টার গ্রুপের মশিউর রহমান মশির সাথে দূরত্ব বাড়ে পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়ার। এক পর্যায়ে কিবরিয়ার হাতে চলে যায় এলাকার আধিপত্য, যার জের ধরেই কিবরিয়াকে খুনের নির্দেশ দেন বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশি। মশির যে অন্যান্য জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। কুষ্টিয়ার কুমারখালীতে তাজিম নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9টার দিকে উপজেলার বুরুচ বাখুই এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় থানায় খবর দিলে পুলিশ বুরুচ বাখুই মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হতে পারে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শরীয়তপুরের ডামুডায় রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির 6 কর্মী সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। অভিযোগের তীর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাওন চৌধুরী ও বিএনপি সমর্থক মালেক খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 2024-এর 5 আগস্টের পর থেকে পলাতক ছিল শাওন ও তার লোকজন। ঈদে বাড়ি ফিরে বিরোধ মেটাতে প্রতিপক্ষ মালেক ও তার লোকজনকে ডাকে শাওন। শুক্রবার সকালে শাওনের বাড়িতে গেলে মালেক ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ করে বিএনপির কর্মী সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মালেক ও তার সমর্থকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের ঢাকা পাঠায় চিকিৎসক। এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ও রিফাতের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে আটকও করা হয়েছে। এশিয়া কাপ আর্চারির খবর এবার। পুরুষ কম্পাউন্ড বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে 231-225 স্কোরের ব্যবধানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন হিমু বাছার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল। এর আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় 232-228 স্কোরের ব্যবধানে। বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের স্কোর 9.62। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 10 আর্চার। ভালো করেনি রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল। কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হেরেছে থাইল্যান্ডের কাছে। 230 স্কোর করে থাইল্যান্ড পদকের লড়াইয়ে পৌঁছে যায়। বাংলাদেশ করে 229। রিকার্ভ পুরুষ দলও আলো ছড়িয়ে আটকে যায় কোয়ার্টার ফাইনালে। তথ্য মোকাবেলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে প্যানেল আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করতে হবে গণমাধ্যমকে। সেজন্য বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। অপতথ্য মোকাবেলায় বৈশ্বিকভাবে একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম বা চতুর্থ স্তম্ভ গড়ে তোলা অপরিহার্য। সম্মেলনে তথ্যমন্ত্রী বাংলাদেশে ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবেলার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এ সময় রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন মানবিক বিষয়ে তুরস্কের সমর্থনের প্রশংসাও করেন তিনি। Manipulation of digital communication was one of the weapons
which was used by them, and people was also victim for that reason. পদত্যাগ নয়, সংসদে থেকেই জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে জামায়াত। প্রয়োজনে জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেবে দলটি। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমসের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথাই বলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের এমপি সাইফুল আলম মিলন। জানান, সংসদকে কিভাবে কার্যকর ও শক্তিশালী করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণ সহ বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে গণভোট অধ্যাদেশ বাতিল করতে চায় সরকারি দল। সনদ কার্যকর এবং গণভোটের প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয়েছে IFES এর সাথে। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।